শিক্ষার্থী বন্ধুরা 5 মিনিট পরে আসার কারণ হলো শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ সব ঠিকঠাক আছে সম্ভবত ওকে শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা তোমরা বোধহয় অলরেডি একটা প্রবলেম ফেস করেছ ফরিদুল জামাল ইসলাম অনেক মিস করছি আপনাকে তোমরা বোধহয় একটা প্রবলেম ফেস করছো যে গ্রুপের অনেক ভিডিও আসলে দেখা যাচ্ছে না এটা আমি বুঝলাম না মানে আমি দেখতে পাচ্ছি মানে অ্যাডমিন দেখতে পাচ্ছে বাট বাকি মেম্বাররা দেখতে পাচ্ছে না তার মানে আমি যেহেতু দেখতে পাচ্ছি তোমরা যেহেতু দেখতে পাচ্ছ না তার মানে হয়তো বা ভিডিওগুলো ডিলিট হয় নাই বুঝছো হয়তো অ্যাপসের কোনো প্রবলেমের কারণে এটা হতে পারে এবং আমার বিশ্বাস হয়তো 2-1 দিনের মধ্যে ঠিকও হয়ে যেতে পারে যারা গ্রুপে জয়েন করেছো নতুন কোনো টেনশন নাই আমার অনেক স্টুডেন্টরাই বোধহয় ভিডিওগুলো তারা সেভ করে রাখছে অথবা প্রয়োজনে যাদের প্রবলেম আমি ক্লাসগুলো আবার নিয়ে দেবো এটা নিয়ে একদমই টেনশন করা দরকার নেই ভাই ওকে আমার কথা বুঝতে পারছো এগুলো নিয়ে এই যে একটু দেখতেই দেরি হয়ে গেলো ভাই ক্লাসে এই জন্য তোমাদের 5 মিনিট পরে ক্লাস শুরু করার নোটিশ দিয়েছি ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই ভাই তাই না মোটামুটি 190 জন স্টুডেন্ট জয়েন করছে এখন পর্যন্ত তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সেকেন্ড ইয়ারের উপস্থিতি কিন্তু ভাই খুবই খারাপ আচ্ছা সঞ্জিদা সুমাইলিসা ভাই আপনি অফলাইনে কি ক্লাস করাবেন আচ্ছা দেখি আস্তে আস্তে দেখি কি অবস্থা হয় ওকে উজ্জ্বল লিখছে ভাই ভিডিও যেখানে দেখা যাচ্ছে না সেখানে ক্লাস নেওয়াটা তো বিলাসিতা ঠিক বলেছেন ভাই কিন্তু বুঝতেছেন আজকে ক্লাসটা এতে বেশিক্ষণ নিব না হ্যাঁ ফাইম আমার কাছে ছিল কিন্তু ডিলিট খেয়ে ফাইম তুমি ডিলিট আমি তো তোমাকেই মিস করছিলাম যে ফাইমের কাছে নিশ্চয়ই ভিডিওগুলো আছে ওর কাছ থেকে নিব ও আচ্ছা অমি লিখেছো বেঞ্জাল বেঞ্জোমূলকের পার্থক্যটা ওকে কি ঠিক আছে ফাইম আমি তো তোমার উপর ভরসা করেছিলাম ভাই যে তোমার কাছে নিশ্চয় টেনশন নাই প্রয়োজনে যে ভিডিওগুলো যাদের প্রবলেম আমরা দেখবো ভাই এটা একদম টেনশন করবা না আমরা সব সময় তোমাদেরকে হেল্প করার জন্য আসি আমি দেখলাম 2-1 জন লিখেছো ভাইয়া অসামঞ্জস্যতা কি আচ্ছা বলছি ভাইয়া দাঁড়াও অসামঞ্জস্যতা বিক্রিয়া তো তোমরা করছো ভাইয়া তুবা তোমরা করছো তো আচ্ছা আমি দেখাচ্ছি এগুলো আস্তে আস্তে হ্যাঁ উজ্জ্বল আলী আসেন একসাথে হ্যাঁ ভাই ক্লাস শেষ করে আসতেছি আমি ওকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা এগুলো নিয়ে টেনশন করো আচ্ছা ফাইমরা জৈব যৌগেরগুলো আছে ভাই হ্যাঁ ফাইম ওকে থ্যাংক ইউ দেখি যদি আমি রেখে দাও যদি 2-1 দিনের মধ্যে প্রবলেম না মানে সলভ না হয় তাহলে তোমার কাছে ভিডিওগুলো নিয়ে আমরা এখান থেকে তো প্রয়োজন আপলোড দেবো ও আচ্ছা তাই বা অসামঞ্জস্য বিক্রিয়া বলতে বলছো তাই তো আচ্ছা ঠিক আছে বলছি ওকে আমরা ক্লাসটা শুরু করি এই জন্যই তোমাদের বলি ভাই বুঝছো সময়ের কাজগুলো সময়ে করতে হয় ধরো কোনো কারণে তুমি লাইভ ক্লাস করতে পারছো না সেইটা একটা আলাদা ব্যাপার খুব প্রবলেম কিন্তু ইচ্ছাকৃতভাবে মিস করো না যখন যেটা হয় দেখো এই যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যদি ভিডিওগুলো সংগ্রহ করা এগুলো আবার একটা না ভাই 35 মিনিট ক্লাস করানোতে আজ আরও সুখা হতো ও আচ্ছা আচ্ছা আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া সবসময় চেয়ে আমি এই যেটা বলছিলাম এই জন্য চেষ্টা করতে হবে ভাই বুঝছো ক্লাসগুলো লাইভ করতেই যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে কী করবা এটা তোমার আমার কারোই হাত নেইতে আসলে
ভাইয়া ক্লোরাল আলফা হাইড্রোজেনবিহীন হওয়া সত্ত্বেও কেন ক্যানজারু বিক্রিয়া দেয় না? আমরা বলেছিলাম আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড, সেখানে অন্য কোনো মূলক থাকা যাবে না। জান্নাতুল মাওয়া আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড ভাইয়া বলেছিলাম আমরা, সেখানে অন্য কোনো মূলক থাকা যাবে না, ঠিক আছে? এই কারণে ওকে। তুবা লিখেছে আমি ক্লাস হিসেবে আচ্ছা, থ্যাংক ইউ। ওকে আমি ফাইন, তুমি আমার ক্লাসটা শেষ হলে ভাই তোমার নাম্বারটা বোধহয় আমার কাছে আছে, একটু ফোন করো তো। ওকে ওকে থ্যাংক ইউ, আমরা ক্লাসটা শুরু করতে পারি আপাতত। ওকে তো দেখি আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না, আজকেও রিয়ালি বেশিক্ষণ ক্লাস নেবো না, তোমরা আবার আমার এই কথাগুলো তো বিশ্বাস করো না। আজকেও জেনুইন অল্প ক্লাস নিব। সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করছো বেনজাইল, এই যে ভাই এই যে টোলুইন, ওকে এই যে টোলুইনের যে 500 শিকল ছিল মিথাইল গ্রুপ, সেখান থেকে একটা হাইড্রোজেন সরালে এই মূলকটার নাম হচ্ছে বেনজাইল। অর্থাৎ আমি যদি এখানে সিএল দিই নাম হবে বেনজাইল ক্লোরাইড, যদি ওএইচ দেই নাম হবে বেনজাইল অ্যালকোহল, যদি বিআর দিই তাহলে বেনজাইল ব্রোমাইড। এটা হলো বেনজাইল মূলক। যদি আমরা আরেকটা হাইড্রোজেন যদি আমরা সরাই দিই, এই যে ভাই এই যে দেখো এইটা হচ্ছে বেনজাল, আর আরো একটা হাইড্রোজেন মানে 3টা হাইড্রোজেন যদি সরাই ভাই আমরা, এইটা হচ্ছে বেনজো, এটা হচ্ছে বেনজো। কি ক্লিয়ার? তাহলে আমাদের কি বললাম যে টোলুইনের যে মিথাইল গ্রুপ একটা হাইড্রোজেন সরাই নাম হবে বেনজাইল, যদি 2টা হাইড্রোজেন সরাই নাম হচ্ছে বেনজাল, আর যদি 3টা হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে নাম হচ্ছে এটার বেনজো। ক্লিয়ার কি? এই হলো বেনজাইল, বেনজাল এবং বেনজো মূলক। ওকে থাক, এগুলো ডিলিট নিয়ে আর কথা না বলি ভাইয়া, বুঝছো? ঠিক আছে আমরা আপাতত ক্লাস করি। অমি কি বুঝতে পেরেছো ভাইয়া? অমি আচ্ছা ক্লিয়ার লিখেছো ভাইয়া, থ্যাংক ইউ। এইবার তোমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া জিজ্ঞেস করেছো, এইটা কিন্তু আমরা জারণ বিজারণ অংশে দেখেছিলাম। একটু খেয়াল করে দেখো, জারণ ওই যে পরিমাণগত রসায়ন আমরা দেখেছিলাম ভাইয়া, এটা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন মনে করো, তোমরা নিশ্চয়ই জানো যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করি তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড আর পানি তৈরি হয়, তাই না? আর যদি এই বিক্রিয়াটা আমরা মোটামুটি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করি তাহলে এখানে আমাদের তৈরি হবে কি দেখো, সোডিয়াম ক্লোরেট প্লাস হচ্ছে পানি, তাই তো? ওকে তো খেয়াল করে দেখো এখানে ক্লোরিনের জারণ মান তো 0, এখান থেকে কত হয়ে গেছে -1, আর এখানে কত হয়ে গেছে +1। দেখো ক্লোরিনের জারণ মান 0 থেকে বেড়ে -1 হয়ে গেছে, আবার 0 থেকে বেড়ে +1 হয়ে গেছে, মানে একই পদার্থের জারণ বিজারণ একসাথে হয়েছে। একটু মনে করে দেখো, মনে পড়লো কিনা? এটা আমরা পরিমাণগত রসায়নে করেছিলাম। 0 ছিল, এই যে -1, এই যে +5, 0 থেকে কমে -1 হয়ে গেছে, আবার বেড়ে +5 হয়ে গেছে। অর্থাৎ যে বিক্রিয়ার একই পদার্থের জারণ বিজারণ একসাথে হয় সেই বিক্রিয়াকে বলি আমরা ডিসপ্রপোর্শন বিক্রিয়া বা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। গত ক্লাসে আমরা যে ক্যানিজারু বিক্রিয়াটা করেছি বা সেখানে দেখো আমরা 2 অণু অ্যালডিহাইড নিয়েছিলাম, 2 অণু নেই আর 4 অণু নেই না কেন, একটাই তো অ্যালডিহাইড। দেখো একই সাথে জারণ বিজারণ ক্রিয়া একসাথে হয়েছিল, এই কারণে কিন্তু ভাইয়া এই ক্যানিজারু বিক্রিয়া হচ্ছে একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। কি ফাইন রেজাল্ট লিখছো, মনে পড়ছে? ক্লিয়ার কি? তোমরা এই যে তোমরা জিজ্ঞেস করছিলা বোধহয় ভাইয়া, প্লিজ তোমরা যারা জিজ্ঞেস করছিলা এখন একটু বলো তো বুঝতে পারলা কিনা যে বিক্রিয়ায় একই পদার্থের জারণ বিজারণ একসাথে হবে সেই ধরনের বিক্রিয়াকে বলি আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। সেই ধরনের বিক্রিয়াকে আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে থাকি। তো ক্যানিজারু বিক্রিয়ায় যেহেতু একই পদার্থের জারণ বিজারণ একসাথে, ও আচ্ছা তুবা লিখেছো, সরি ভাইয়া এখন ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে। ক্লিয়ার কি? তাহলে যেহেতু ক্যানিজারু বিক্রিয়াতে একই পদার্থের জারণ বিজারণ একসাথে হয় তাই ক্যানিজারু বিক্রিয়া হচ্ছে একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। ক্লিয়ার? ওকে তাহলে ক্যানিজারু বিক্রিয়া হলো একটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এইবার আমরা চলে যাব অ্যালডোল বিক্রিয়া।
তাহলে অ্যালডোল বিক্রিয়া কাকে বলেছিলাম ভাই আমরা, যে লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড জারণ বিজারণ ক্রিয়ার ফলে 1 অণু অ্যালডিহাইড জারিত হয়ে ক্যানজার বিক্রিয়া, সরি ক্যানজার বলছিলাম, অ্যালডোল বিক্রিয়া বলেছিলাম আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হবে, তাই না? যেমন দেখো তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় মোটামুটি মনে রেখো যে তোমাদেরকে যে অ্যালডিহাইডটা দিবে আসলে একই অ্যালডিহাইডই দিবে। ওকে, এখানে অনেক ব্যাপার আছে, বুঝছো, কিটোনে বিক্রিয়া দেয়, কিন্তু কিটোনের বিক্রিয়ার গতি যেহেতু কম তাই তোমাদের পরীক্ষাতে কিটোন দেয় না। আবার দুটা কার্বনিল যৌগের মধ্যে একটাতে আলফা হাইড্রোজেন থাকলেও একটা না থাকলেও সমস্যা নাই। তো যাক, আমি তোমাদের খুব সহজ সরলভাবে করাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যৌগটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে অবশ্যই। ওকে, এই যৌগটা অ্যালডোল বিক্রিয়া দিবে। তো 2 অণু নিলাম, তোমাদের সুবিধার্থে আমি কিভাবে করছি দেখো, বিক্রিয়াটা জাস্ট খুব সহজ করে দিচ্ছি। এই যে দেখো, ডাইলুট ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, ঠিক আছে? জাস্ট কিচ্ছু না, শুধু এই যে এইটা একত্রিত করে দিবা, মানে আমি একদম সহজ সরলভাবে করাচ্ছি। প্রয়োজনে পরে আমরা মেকানিজম দেখব, তখন দেখবা বিক্রিয়াটা আসলে কি করে ঘটে। এই যে CH3, এই যে CHOH, ঠিক আছে, তারপরে এই যে CH2 CHO, এই যে হয়ে গেছে বিক্রিয়া। এই জন্য বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। দুইটা জাস্ট ঘনীভূত হয়ে গেছে, CH3, এই যে CHOH, CH2 CHO হয়ে গেছে। এই বিক্রিয়ার নাম অ্যালডোল এই কারণে, সাধারণত এই যৌগে দেখো তোমরা অ্যালডিহাইড মূলক আর অ্যালকোহল মূলক একসাথে আছে, তাই এই বিক্রিয়াকে বলি আমরা অ্যালডোল বিক্রিয়া। যেহেতু বিক্রিয়াটা ঘনীভূত হচ্ছে তাই নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকেই বলছি আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এটার স্ট্রাকচার কিন্তু এরকম ভাইয়া, জানো, আমি তোমাদের মেকানিজম দেখালাম না তো, এই যে OH, এই যে H, তারপরে এই যে CH2 CHO, খুব সহজ বিষয় কি, ঠিক আছে? এই যেটা এই যৌগের স্ট্রাকচারটা আসলে তো একই যৌগে যেহেতু অ্যালডিহাইড মূলক আর অ্যালকোহল মূলক একসাথে আছে, তাই এই বিক্রিয়াটাকে বলি আমরা অ্যালডোল বিক্রিয়া। কিচ্ছু না, জাস্ট তোমরা কি করবা ভাইয়া দেখো তো, তোমাদের যে সহজ পদ্ধতিটা বলেছি, জাস্ট OH যোগ চিহ্ন তুলে দিবা, তাহলেই হয়ে যাবে। এটাই হলো আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আমি যতটুকু বললাম তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এইটুকু বুঝতে পারলা কি না। তোমরা লিখছো প্রভাবক কি, প্রভাবক থেকে কিছু না ভাই, এই যে লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একজন আমাকে এই বিক্রিয়াটা গ্রুপে ছবি তুলে আপলোড করেছিলা, আমি কিন্তু রিমুভ করে দিয়েছি, এখনো পড়ানোই হয়নি। এইটুকুই কিন্তু ভাই অ্যালডোল বিক্রিয়া, এইটুকুই অ্যালডোল বিক্রিয়া। তবে আমরা যদি এই যে অ্যালডোল যেটা তৈরি হলো এইটাকে যদি তাপ দিই, তখন কি হয় ভাই জানো, এখানকার OH আর এখানকার হাইড্রোজেনটা বের হয়ে যায় পানি আকারে গিয়ে এটা তৈরি হয় CH ডাবল বন্ড CHO, পানিটা বের হয়ে গেল, এই যে পানিটা বের হয়ে গেল। এই যৌগটা যদি ইউপ্যাক নাম বলি আমরা, তাহলে 1 2 3 4 2 বিউটিনেল, এইটার নাম হচ্ছে 2 বিউটিনেল। তো 2 বিউটিনেল বলে সে যতটা পরিচিত তার চেয়ে বেশি পরিচিত ক্রোটন অ্যালডিহাইড বলে। ক্রোটন অ্যালডিহাইড এই যৌগটা ভাইয়া 2 বিউটিনেল বলে যতটা না পরিচিত তার চেয়ে বেশি পরিচিত ক্রোটন অ্যালডিহাইড বলে। তোমাদের পরীক্ষায় যদি কখনো দেয় ইথানল থেকে ক্রোটন অ্যালডিহাইড প্রস্তুত করো, এক্ষেত্রে কি করবা, ইথানলকে আগে অ্যালডোল বিক্রিয়া দ্বারা এই যে 3 মানে অ্যালডোল তৈরি করবা, সহজ কথা। এটাকে উত্তপ্ত করে এই যে 1 অণু পানি বের হয়ে গেলেই যে অসম্পৃক্ত কার্বনিল যৌগটা তৈরি হবে, এটাকেই বলি আমরা ক্রোটন অ্যালডিহাইড বা 2 বিউটিনেল। আমি কিন্তু ভাই কোনো ভেজাল করিনি বিক্রিয়ায়। আমি যদি তোমাদের এই মেকানিজম বুঝাই বিক্রিয়াটা করাইতে দিতাম, তাহলে তোমরা একটা ভেজালে পড়ে যাও, জটিলতায় পড়ে যেতা। আমি খুব সহজভাবে করে দিয়েছি, ফলে আমার বিশ্বাস তোমরা কোনো জটিলতায় পড়োনি। সম্ভবত বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে বুটেক্স টাইপের একটা কোশ্চেন দিয়েছে যে অ্যালডোল প্রস্তুতি দেখাও। তো অ্যালডোল নামটা কেন আসলে, অ্যালডিহাইডের অ্যালড আর অ্যালকোহল, এই জন্য নাম হচ্ছে অ্যালডোল। তো অ্যালডোল নামে তো কোনো যৌগ নাই, কিন্তু একবার দিয়েছে যে অ্যালডোল প্রস্তুতি দেখাও। তাহলে অ্যালডোল প্রস্তুতি দেখার মানে তোমরা বুঝবা এইটা, এই ইথানলটাই আসলে, বুঝছো? যেমন আমাদের ইথান, কেউ যদি বলে শুধু ইথান, তার মানে বুঝে নিই আমরা কি ডাই ইথাইল ইথান। যদি বলে অ্যালকোহল যোগ করেছে, উল্লেখ করলো না, তাহলে আমরা কি বুঝি, ইথানলকে বুঝি। কিন্তু শুধু অ্যালকোহল বললে কিন্তু আমরা ইথানলকে বুঝি, কারণ এই বিষয়গুলো এভাবেই প্রচলিত হয়ে আসছে। তাই শুধু অ্যালডোল বললে তোমরা এই যৌগটাকেই বুঝবা আর কি, কারণ কার্বনিল যৌগের মধ্যে
সবচেয়ে ছোট সদস্য ইথানল, যে কিনা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। ইথানলের চেয়ে ছোট অ্যালডিহাইড মিথানল তো আর হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আর তোমরা নিশ্চয়ই জানো কোনো কিছু সংখ্যা উল্লেখ না করলে, যদিও আমরা খুব ছোটটাকে বুঝি, তবে অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু আমরা মিথানলকে বুঝি না, ইথানলকেই বুঝি, কারণ ইথানলের প্রয়োগটা বেশি। এখানেও ভাই তাই শুধু যদি অ্যালডল বলে তাহলে এই যৌগটাকে মনে করবা তোমরা, এই যে ইথানল থেকে যে যৌগটা তৈরি হয়। আর মজার ব্যাপার হলো পোলাপান যে ভুলগুলো করে, দেখো যে ভুলগুলো করে, আমি তোমাদের সহজ করে বোঝানোর একটা উদ্দেশ্য আছে। দেখো আমি তো তোমাদের একদম ভেঙ্গে চুরে করাইতে পারতাম এগুলো। ঢাকা ইউনিভার্সিটি বোধহয় 9-10 সালে এই বিক্রিয়াটা দিয়েছে, একটু তোমরা খেয়াল করো। সেইটা হলো একটু খেয়াল করো ভাইয়া, তোমরা একটু খেয়াল করবা। সেইটা হচ্ছে পরীক্ষায় যখন দেওয়া হয় CH3 CH2 CHO, এই যৌগটা অ্যালডল বিক্রিয়া দিবে কিনা পরীক্ষায় দিল, অবশ্যই দিবেই, তার 2 অণু নিব। তো স্টুডেন্টরা করে কি ভাইয়া জানো, এই কাজ করে, এটা কিন্তু ভুল, এভাবে লেখে। আমি একটু আগে যেভাবে লিখলাম এইভাবে লেখে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড। আমার আজকে এই ক্লাসটা ভালো লাগতেছে না ভাই, জানো এই সকাল থেকে এই কাজগুলি করছে, যে স্টুডেন্টরা ফোন দিচ্ছে, তারা ভিডিও দেখতে পাচ্ছে না, আমার খারাপ লাগছে, মানে একদম মাথা তোমাদের ক্লাস নিতে কাজই করছে না, খুব অল্প পড়ায় ছেড়ে দেবো নাও। তো দেখো ভাই একটু, অনেকেই কাজটা করে, CH3 CH2, এই যে CHOH CH2, তারপর CH2, এই কাজটা করে এইটা করে কিন্তু। এবং মজার ব্যাপার হলো, আমি MCQ তোমাদের দেখাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি 8-9 সেশনে এই কোশ্চিনটা যখন দিয়েছে, এটাও কিন্তু অপশনে দেওয়া আছে। ঢাকা ভার্সিটিতে 8-9 কি 9-10 আমি দেখাচ্ছি ভাই, এটাও অপশনে দেওয়া আছে। তোমাদের কি মনে হয় এটা হবে? বলো দেখি এটা হবে কিনা। ও তুবা, অন্য কোনো অ্যালডিহাইড নিয়ে তখন অ্যালডল প্রস্তুত করলে ভুল দিবে ভাইয়া? দেওয়ার তো কথা না, দেওয়ার কথা না, ভুল দিবে কেন, দেওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সাধারণত এটাই দেয়, এবং MCQর ক্ষেত্রেও দেখি এটাই দেয়, এই আর কি। ভুল দেওয়ার কথা না, কিন্তু দিলে কি করবা, তোমাকে শুধু অ্যালকোহল বললো, তোমাকে ইথানলটাই নিতে হবে, ওরকম ভাই। ওকে, এটা কি হবে মনে করছো? এইটা কিন্তু ভাই হবে না, অপশন এটাও দেওয়া আছে, কারণ আমার তো আলফা হাইড্রোজেন তো আমি এখানে দিলাম না, দিলাম তো এই যে গামাটা। অর্থাৎ সবসময় মাথায় রাখবা তোমরা, তাহলে এই যৌগটাকে আরেক অণু যখন লিখবা, তোমরা কিভাবে লিখবা দেখো, তোমরা এইভাবে লিখবা, এই যে CH3 CHO, এই যে এভাবে লিখবা। এই যে আলফা কার্বন, এটা আলফা হাইড্রোজেন, তাহলে দেখো CH3 CH2 CHOH, ওকে। সরি, হ্যাঁ CHOH ঠিকই আছে, CH3 CHO, এই যে এটা হবে উৎপাদ, কিন্তু এটা হলো জেনুইন উৎপাদ, ঠিক আছে। এই যে CH3 CH2 CHOH, এই যে CHC, এটা ঠিক আছে উত্তর। তোমরা দেখবো অপশনে কিন্তু যেটা মিশাই দিলাম সেটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। ক্লিয়ার ভাইয়া? তোমরা যদি এটার স্ট্রাকচারটা তোমরা লিখতে চাও, তাহলে দেখো কিভাবে লিখবা, CH3 CH2 COH, এই যে CH, এই যেটা এখানে এটার সাথে যুক্ত, আলফা কার্বনটা সবসময় যুক্ত থাকবে, CHO, এই যে CH3, এটা কিন্তু স্ট্রাকচার। আমি তোমাদের তো ভেঙে ভেঙে দেখাতাম, তাহলে এরকম স্ট্রাকচার চলে আসতো, একটা জটিলতায় পড়তাম, দেখবা করাচ্ছি পরে ভুলে যেত, আমরা পরে করবো, আরো বেজ একটু ভালো তখন এগুলো দেখবো। আপাতত এইভাবে করবা ভাইয়া, তোমরা জাস্ট আলফা হাইড্রোজেনটা ও এর সাথে লাগাই দিবা, আর বাকি যা সব ঠিক রাখবা, তাহলে দেখবা ভুলগুলো তোমাদের আর হবে না। গুড, এই যে অর্ণব ঠিক লিখেছ ভাইয়া। আচ্ছা, আমরা MCQটা একটু দেখে নিই, তাহলে তোমাদের আত্মবিশ্বাসটা ভাই একটু বাড়বে। ওকে, আচ্ছা তালাবিন কবিতা ভাইয়া আরেকবার বলবেন? আচ্ছা বলছি ভাইয়া, দাঁড়াও, আচ্ছা বলছি, আমরা MCQটা বের করি। এই যে 349 পেজের 288, 349 নাম্বার পেজের, 349 নাম্বার পেজের, 349 নাম্বার পেজে তোমরা বের করবা 288,
349 পেজের 288, পেজ নাম্বার 349, কোশ্চেন নম্বর হচ্ছে 288। এখানে প্রশ্নে বলেছে প্রোপানঅ্যালডিহাইড, প্রোপানঅ্যালডিহাইড মানে যে প্রোপানল। আচ্ছা আরেকটু বাম থেকে লিখি তাই না, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। প্রোপানঅ্যালডিহাইড মানে প্রোপানল। দেখো ভাইয়া এই যে প্রোপানঅ্যালডিহাইড, তোমরা এমসিকিউটা দেখতে থাকো কি লিখেছে দেখো। প্রোপানঅ্যালডিহাইডের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যুক্ত করলে, প্রোপানঅ্যালডিহাইডের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যুক্ত করলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া ঘটে এবং তৈরি হয়। প্রোপানঅ্যালডিহাইডের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় দেখো, তার মানে আরেক অণু যুক্ত করতে হবে। স্বাভাবিক দুই অণু বিক্রিয়া করে আমরা কি বলেছি, সবসময় আলফা হাইড্রোজেনটা আমরা এর সঙ্গে যুক্ত করব। এই যে CHO, লঘু ক্ষার, তালাবিন, হাসিব, তাসিব। দেখো ভাই একটু তুমি যেটা বললা জাস্ট CH3 CH2, এই যে CHOH CH3 CHO, এই যে হয়ে গেছে ভাই বিক্রিয়াটা আমাদের। অপশনে দেখো এটাও দেওয়া আছে, আবার প্রথমে যেটা লিখেছিলাম ভাই আমরা ভুল করে ওটাও কিন্তু অপশনে দেওয়া আছে। অ্যান্সার কিন্তু B নাম্বার হবে। অনেকেই দেখবা ভুল করে C নাম্বার পূরণ করে ফেলবে। দেখছো আমি তোমাদের খুবই সহজ করে দেখানোর চেষ্টা করলাম বিক্রিয়াটা। তাহমিদুল ইসলাম অমি ভাই আরো একটা উদাহরণ। আচ্ছা অমি ইথানল দিলাম, প্রোপানল দিলাম, আর কি দিব বলো, বিউটানল দিব। দেখো একই রকম হবে। অমি বিউটানল বলছে ভাই, দেখো তাহলে এই যে যেটাই দেই কোনো, আমি তোমাদের যেভাবে দেখিয়েছি সবচেয়ে সহজভাবে দেখেছি, এর চেয়ে সহজ ব্যবহার হয় না। এই যে দেখো CH3 ধরো CH, এই যে দেখো CH3 ধরো CHO, এইটা নিলাম আমরা, ঠিক আছে। তাহলে আরে কোন ওটা নিব, তাহলে এটা হলো আলফা হাইড্রোজেন, বুঝতেই পারছো CH3 CHO, এই যেটা সবসময় আলফা হাইড্রোজেনটাকে এর সাথে যুক্ত করে দেবো আমরা। তাহলে কি হলো দেখো তো, CH3 এই যে OH, ঠিক আছে, CH3 এই তো হয়ে গেল। ক্লিয়ার কি? এইটাকে যদি ভেঙ্গে লিখতে চাও, মানে আমরা যদি মেকানিজম সহ লিখতাম তাহলে যৌগটা কেমন হতো আমি আসতেছি, দাঁড়াও তোমরা আগে আমাকে বলো এইটুকু বুঝতে পারলা কি না। অমি তামান্না খানম তুবা গাঠন, হ্যাঁ ঠিক মতো লিখতে হবে। যেরকম এটা স্ট্রাকচার তো মেনলি এরকম ভাই, এই যে স্ট্রাকচার তো মেনলি এরকম, এই যে আমি নীল কালি দিয়ে লিখছি। এই যৌগটা স্ট্রাকচার মেনলি কেমন দেখো, এই যে CH3 তারপরে এই যে C একটা OH আর একটা H হলো, এই যে C এর একটা OH আর একটা দেখো H, আর এই অংশটুকু এর সাথে যুক্ত হবে, এই যে CH3 এই যে এটা স্ট্রাকচার। এই যৌগের স্ট্রাকচারটা মেইনলি এইটা হলো মেইনলি স্ট্রাকচার। আমরা যদি মেকানিজম ফলো করে করতাম এটা আসতো, তাহলে তোমরা একটু ভেজালে পড়তাম বিক্রিয়াটা। প্রথম কেবল শিখছো, তো আমি সবচেয়ে সহজ করে বলেছি যে তোমাদের পরীক্ষায় দিলে দেখবা অনেক শর্ত আছে অ্যালডোলের, তুমি 99% শিওর থাকবা তোমাদের পরীক্ষায় যদি দেয় ওই একই অ্যালডিহাইড দিবে, দুইটা একই অ্যালডিহাইড। ওকে, দুটো অ্যালডিহাইড দিলে একটু ঝামেলা আছে অন্যরকম, আমরা সেখানে পরে যাব। তোমাদের নিশ্চিত থেকেও একই অ্যালডিহাইড দিব এবং এভাবেই একটা ও এর সাথে শুধুমাত্র আলফা হাইড্রোজেনটা যুক্ত করে দিবা, এরপর সাব ব্যাংকুসার যা আছে সব ঠিক করে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে। আচ্ছা প্লিজ এখন একটু বলো তো ভাইয়া, তুবা একদম ক্লিয়ার? আলরুন লিখছে মজা পাচ্ছে, বুঝেছি ভাইয়া। আচ্ছা বলো দেখি একটু, তোমরা যা আর একটা উদাহরণ দিতে বললা তারা ক্লিয়ার কেনা। অমি একটু বলো তো ভাই এখন ক্লিয়ার কিনা। অমি দেখো আমি অন্যরকম একটা যৌগ উদাহরণ দিয়েছি, এখন একটু বলো তো ভাই। হ্যাঁ অমি ক্লিয়ার। তোমরা রুমে ভাই এগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? রুমে একটু প্র্যাকটিস করবা বিভিন্ন রকম যৌগ নিয়ে, তাহলে দেখবা হয়ে গেছে। ক্লিয়ার তো? ওকে, তাহলে এই মোটামুটি আমরা অ্যালডোল বিক্রিয়া করলাম। ওকে, অ্যালডোল বিক্রিয়া, পুরো বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আমরা কার্বনিল যৌগের প্রায় শেষের দিকে একদম চলে এসেছি। ওকে, আচ্ছা তোমরা ফরমালিনের সংজ্ঞা তো ভাই জানো যে ফরমালিন ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকেই বলা হয় ফরমালিন।
ফরমালিন কাকে বলি আমরা? খুব পরিচিত নাম তোমাদের, এই যে বিভিন্ন যে তোমাদের আজকাল খাদ্যদ্রব্যগুলোকে মানে প্রিজারভেটিভ হিসাবে ইউজ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়, এটা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোমরা জানো। তো ফরমালিনটা হচ্ছে ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। কিন্তু কখনো কখনো আমি এমসিকিউ দেখেছি ফরমালিন নিচের কোনটি, একটা দিয়েছে 30%, আরেকটা দেওয়া আছে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। তখন তোমরা কোনটা পূরণ করবে একটু কমেন্টে জানাও আমাকে। ধরো তোমাদের পরীক্ষাতে আমরা ফরমালিনটা জানি যে ফর্মালডিহাইডের আচ্ছা রেজা তাসিফ কি লিখছো ভাই? ফর্মিক অ্যাসিড লিখছো, আমি বুঝলাম না। আচ্ছা এখানে রেজা একটা প্রবলেম বলছো না? উজ্জ্বল ভাই ক্লাস দেখছেন? আচ্ছা রেজা তোমার প্রবলেম দেখছি না তো ভাই, আবার লিখতে তাহলে। আচ্ছা তালাবিন নাসিব লিখেছো এ, তারপর নাসিম লিখেছো বি, সাইফুল ইসলাম লিখেছো এ, 40 লিখছো মাহিন, শ্রাবণী বি। শোনো, আসলে ফর্মালডিহাইড বা মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণকেই বলা হয় ফরমালিন। ওকে, তো অপশনে যদি 30ও থাকে 40ও থাকে, খুব সাবধান, 40টা পূরণ করবা। জানো আসলে মেনলি কিন্তু অ্যাকুরেটলি যদি আমরা ফরমালিন বলি তাহলে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণকেই কিন্তু মেনলি ফরমালিন বলা হয়। ওকে, অপশনে যদি 30% এবং 40% দুটাই থাকে তোমরা অবশ্যই 40%টা পূরণ করবো ভাই, ঠিক আছে? এটা যেন তোমাদের মাথায় থাকে যে 30 এবং 40 দুটাই যদি বলে। আমরা আজকে কার্বনিলটা টোটালি শেষ করব। শিফ বেস বা শিফ ক্ষারক, শিফ বেস বা শিফ ক্ষারক জিনিসটা আসলে কি? শিফ বেস বা শিফ ক্ষারক, এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট একবার এমসিকিউ দিয়েছে, তোমরা মেডিকেলের প্রশ্নগুলো দেখবা তাহলে বুঝতে পারবা ভাই। সেটা হলো বেনজিয়ালডিহাইডের সঙ্গে, এই যে বেনজিয়ালডিহাইড, বেনজিয়ালডিহাইডের সাথে কি সমস্যা ভাই তোমাদের? বেনজিয়ালডিহাইডের সাথে প্রাইমারি, সেটা অ্যালোফেটিক হোক আর অ্যারোমেটিক হোক না কেন, এই যে ভাই বেনজিয়ালডিহাইডের সাথে প্রাইমারি অ্যালোফেটিক হতে পারে, অ্যারোমেটিক অ্যামিনো হতে পারে। বিক্রিয়ায় এই যে এক অণু পানি অপসারিত হয়ে C6H5 ডাবল বন্ড N CH3 প্লাস পানি। অর্থাৎ দেখো ভাইয়া, বেনজিয়ালডিহাইডের সাথে যে কোনো 1 ডিগ্রি অ্যামিন, সেটা অ্যালোফেটিক হোক বা অ্যারোমেটিক হোক না কেন, এক অণু পানি অপসারিত হয়ে এই যে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনযুক্ত যে যৌগটা তৈরি হয় তাকেই বলি আমরা শিফ বেস বা শিফ ক্ষারক। এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল। প্রান্ত মণ্ডল কি লিখেছো ভাই? মেডিকেল অ্যাডমিশনে দুটাই দিতে হবে না, 30 এবং 40 দুটাই যদি থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসলেও তোমরা 40%ই পূরণ করবা। প্লিজ আজে বাজে কমেন্ট করো না ভাইয়া, তোমরা আমাকে একটু বলো শিফ বেস জিনিসটাকে বুঝতে পেরেছো কিনা। আমি এখানে ফিনাইল মূলক যদি নিতাম তাহলে এটা অ্যারোমেটিক যৌগ হতো, আর এটা নিতে অ্যালোফেটিক নিচে, যেটাই নিই না কেন বেনজিয়ালডিহাইডের সঙ্গে 1 ডিগ্রি অ্যামিন, সেটা অ্যালোফেটিক হোক আর অ্যারোমেটিক অ্যামিন হোক না কেন, বিক্রিয়ায় এই যে H2O মিলে পানিটা বের হয়ে গেল, এই যে নাইট্রোজেন দেখছো না ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড, এই যে N মিলে যে যৌগটা তৈরি হয় তাকেই বলা হয় শিফ ক্ষারক। আচ্ছা নাফিজা ইসলাম হৃদয় লিখেছে আরেকবার ভাইয়া, কোন জায়গাটা বলো ভাই বলো তো? এই যে C6H5 ঠিক আছে, এই যে CH ঠিক আছে, এই O আর H2 পানি আকারে বের হয়ে গেছে, আর কার্বন নাইট্রোজেন এই দেখো ডাবল বন্ড, এই যে CH3। সাব্বির রহমান তোমরা যে আরেকবার বললা, তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ভাই, তাহলে দেখো বুঝতে পারো কিনা। আসলে লিখলে জিনিস খুব সহজ ভাইয়া, বুঝছো? খুবই সহজ, একটু মনোযোগ দাও। তোমরা হয়তো মনোযোগ না দিয়ে বন্ধুর সাথে চ্যাট করছে এই জন্য বুঝতে পারছো না, কারণ এগুলো খুব সহজ বিক্রিয়া। দেখো এই যে বেনজিয়ালডিহাইড, এটা বেনজিয়ালডিহাইড তো C6H5CHO, এর সঙ্গে আমরা 1 ডিগ্রি অ্যামিন নিলাম, ধর এখানে অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন নিলাম C6H5, তাহলে কি বললাম আমি? এই যে O আর H2 মিলে পানিটা এখান থেকে বের হয়ে গেল, গেলে কি থাকছে? C6H5, এই যে CH, এই যে ডাবল বন্ড, তারপরে যে N C6H5, এই যে কার্বন নাইট্রোজেন যে দ্বিবন্ধনযুক্ত যৌগটা তৈরি হলো এটাকেই বলছি ভাই আমরা
শিফ বেস বা শিফ ক্ষারক। ক্লিয়ার? যে অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন বেনজিয়ালডিহাইডের সঙ্গে অ্যালিফেটিক 1 ডিগ্রি বা অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়ায় এই যে এক অণু পানি অপসারিত হয়ে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনযুক্ত যে যৌগটা তৈরি হলো এটাকেই বলি আমরা শিফ বেস বা শিফ ক্ষারক। তোমরা এখন বলো যারা আরেকবার বোঝাতে বলছিলা তারা বুঝতে পারলা কিনা ভাইয়া? হ্যাঁ, পানি বাঁধে বোকা ছেলে তাসিফ, পানি বাঁধিতে হবে উৎপাদ, পানি বের হয়ে যাওয়ার কারণে তো হলো, এইটা হলো শিফ বেস বা শিফ ক্ষারক এইটা। ওকে আচ্ছা, এবার দাসদিদি আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ তুবা ঠিক লিখেছ। কারো কোনো প্রবলেম আছে কি আর? ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মিথিলা ক্লাস থাকা না ফেসবুকই তো ভাই ক্লাস রাখছে না। ও তুমি লিখছো ভাই আসতে বলো বোকা, আমি তো অনেকক্ষণ ধরে রেখে দিই। বলছো বুঝেছি কিন্তু লিখার আমি তো লিখার সময় অনেক দিই, দেখো এটা কতক্ষণ ধরে রেখে দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে শিফ বেস দেখলাম আমরা। এই যে ভাইয়া তোমরা এর আগে দেখেছো টলুইনকে, আসলে আগের পড়াগুলো যদি অর্গানিকে না পড়ে আসো ভাইয়া এখন দেখবা ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো তোমাদের পরিচিত মনে হবে। যদি আগের বিক্রিয়াগুলো না দেখে আসো তাহলে কিন্তু প্রবলেম। এই যে টলুইনকে যদি আমরা জারিত করি মনে আছে ওই যে 65% সালফুরিক অ্যাসিড ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে, বা এখানে আমরা দেখতে পারি ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড বা ওই যে 65% সালফুরিক অ্যাসিড ম্যাঙ্গানিজ অক্সাইড এরকম দুর্বল জারক দ্বারা যদি আমরা টলুইনকে জারিত করি আমরা সবাই খুব ভালো করে জানি এখানে তৈরি হয় বেনজিয়ালডিহাইড। টলুইনকে আংশিক জারণ করলে হবে বেনজিয়ালডিহাইড, আর তীব্র জারণ করলে হবে বেনজোইক অ্যাসিড। এটা বহুত আগের ক্লাস আমরা দেখে এসেছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন পড়েছি। এই বিক্রিয়া একটা নাম আছে কিন্তু ভাই, ইটার্ড বিক্রিয়া। যদি কখনো বলে ইটার্ড বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলবা বেনজিয়ালডিহাইড। বিক্রিয়াটা কি? টলুইনকে যদি আমরা আংশিক জারণ করি তাহলে বেনজিয়ালডিহাইড তৈরি হয়, আর এই বিক্রিয়াটাকেই বলি আমরা ইটার্ড বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়ার ছোট ছোট জিনিসগুলো আজকে আমরা শেষ করছি আর কি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা খালিদ বিন আকিব লিখেছো, জি ভাইয়া মনে পড়ছে। এই বিক্রিয়াগুলোকে কিন্তু ভাইয়া বলা হয় ইটার্ড বিক্রিয়া, ঠিক আছে? হ্যাঁ নামীয় বিক্রিয়া তুবা, এটা নামীয় বিক্রিয়া ভাইয়া। না এটা ইটার বিক্রিয়া। মাহিন ইসলাম উফকৃষ্ণা বিক্রিয়া কি পড়েছি ভাইয়া? হ্যাঁ খুব ছোট বিক্রিয়া, থ্যাংক ইউ। এইবার আমরা আর কিছু বিক্রিয়া করব, সেইটা হচ্ছে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া কি ঠিক আছে? এর আগে আমরা করেছি যে কার্বনিল মূলককে মিথিলিন মানে বুঝতে পারছো যে এইটা কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিবর্তন করা যায়। কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিবর্তন করা যায়। একটা হলো উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিবর্তন করা যায়। একটা হলো উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া, আর একটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া, কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিবর্তন করা যায়। একটা হলো উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া, আর একটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ওকে, তোমাদের মাথায় থাকে যেন ভাইয়া
কার্বনিল মূলককে, এটা তো আমরা করে ফেলেছি ক্লিমেনসনটা, আজকে উলফ কিস্টারটা করব। অনেক সময় এমসিকিউ পরীক্ষায় যদি দেওয়া হয়, আচ্ছা পূর্ণিমালের সামনে আগে চাগলাম, অমি লিখেছো এত নামিও বিকাম মনে কবে যে নিজের নামই ভুলে যাবো, আরও আছে ভাই সামনে, টেনশন না। আচ্ছা তালাবিন হাসিব ডায়াজোনাল লবণ কি, এখনো যায়নি সেখানে, আমরা ডায়াজোনাল লবণ পরে পড়বো, আমরা এখনো যাইনি। কি লিখছো পরাভবের নাম কি আমি বুঝতেছি না ভাই। ও ওই জারকটার নাম ক্রোমিল ক্লোরাইড, বই লেখা আছে দেখো, ক্রোমিল ক্লোরাইড। উলফ কিস্টার, উলফ কিস্টার একজনের নামই এটা, উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া। তাহলে মনে থাকবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিবর্তন করা যায় দুটা বিক্রিয়া দ্বারা, একটা হলো উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া, আর একটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। মনে থাকবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিবর্তন করা যায় দুইটা বিক্রিয়া দ্বারা, একটা হলো উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া, আর একটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তোমাদের মাথায় যেন থাকে এটা, ওকে। এখন আমরা উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া জিনিসটা কি সেটা দেখব। উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া ভালো করে খেয়াল করবা, ধীরে ধীরে লক্ষ্য করবা, ঠিক আছে। তোমরা আজে বাজে কমেন্ট করছো কিন্তু নিজেদের মধ্যে ভাইয়া, আর এতে পড়া না বুঝতে পারলে কিন্তু আমার কিছুই হবে না, বুঝছো, যতটুকু ক্ষতি কিন্তু তোমারই হবে। এই যে কার্বনিল মূলকের হাইড্রাজিনকে, এই যে কার্বনিল মূলকের হাইড্রাজোনকে আর কি, অর্থাৎ কার্বনিল যৌগকে যদি তোমরা হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করো তাহলে কি হয়, এক অণু পানি অপসারিত হয়ে যায় এখান থেকে, নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা। এইটা একটা কার্বনিল যৌগ, খেয়াল করো, RCOR, হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করালে এক অণু পানি অপসারিত হলো, ওই হাইড্রাজোন তৈরি করলো, হাইড্রাজোন তোমাদের আগে আমি করিয়েছি, এই যে তাহলে NH2, এই যে কার্বনিল যৌগের হাইড্রাজোন তৈরি হলো, এই হাইড্রাজোনকে যদি আমরা সোডিয়াম অ্যালকক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল রাখবা কার্বনিল যৌগের হাইড্রাজোনকে যদি আমরা সোডিয়াম অ্যালকক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি তাহলে কি হয়, এখান থেকে নাইট্রোজেনটা বিতাড়িত, সহজ কথা, এই যে নাইট্রোজেনটা এখান থেকে বিতাড়িত হয়ে চলে যায়, গেলে কি তৈরি হচ্ছে দেখো, আর এই যে আর CH2। আমি অনেক সহজ করে বিক্রিয়াগুলো লিখছি, যদি আমরা কৌশল দেখে দেখে দেখতাম অনেক জটিল হয়ে যেত। এই যে এখানে কার্বনিল ছিল, এখানে মিথিলিন হয়ে গেল, দেখো এই বিক্রিয়াটার নামই হচ্ছে উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া। কার্বনিল যৌগের হাইড্রাজোন, দেখো কার্বনিল যৌগের সঙ্গে আমরা হাইড্রাজিনের বিক্রিয়ায় প্রথমে হাইড্রাজোন তৈরি করলাম, সেইটাকে যদি আমরা সোডিয়াম অ্যালকক্সাইডের উপস্থিতি উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেনটা বিতাড়িত হয়ে মিথিলিন মূলকে পরিণত হবে। এই বিক্রিয়াকেই বলি আমরা উলফ কিস্টার বিজারণ বিক্রিয়া। ফাহিম রেজা ভাই আপনি স্মার্ট বোর্ড লাগাবেন না, আমি স্মার্ট বোর্ডের অর্ডার টাকা পয়সা সব তোমাদের উজ্জ্বল ভাইকে দিয়ে দিয়েছি ভাইয়া, তোমাদের উজ্জ্বল ভাই ডিলে করছে, তোমরা একটু উজ্জ্বল ভাইকে নক করবে যে জুয়েল ভাইয়ের স্মার্ট বোর্ড কবে দিবে, তাহলে আমি পেয়ে যাব, ওকে। আচ্ছা মেজাবিন সরকার লিখেছো আরেকবার, ওকে আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, সমস্যা নাই, ওকে। দেখো এখন এইটা তো সাধারণ বিক্রিয়া লিখলাম আমরা, তাই না, খেয়াল করো, মনে করো আমরা ইথানল, এই যে ইথানল CH3 CH ডাবল বন্ড ইথানল, এর সঙ্গে আমরা হাইড্রাজিনের বিক্রিয়া করালাম, ইথানল এর সঙ্গে আমরা হাইড্রাজিনের বিক্রিয়া করালাম, ওকে। করালে কি হবে, এখান থেকে এক অণু পানি বের হয়ে গেল, খেয়াল করো এক অণু পানি বের হয়ে গেলে হাইড্রাজোন হলো। এর আগে আমি বলেছি হাইড্রাজিন থেকে দুটা হাইড্রোজেন সরালে হাইড্রাজোন হয়ে যায়, CH3 CH, এই যে ডাবল বন্ড N, এই যে পানিটা চলে গেল, ডাবল বন্ড NH2। এই হাইড্রাজোনকে যদি আমরা এখন সোডিয়াম অ্যালকক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি তাহলেই এই নাইট্রোজেনটা এখান থেকে বিতাড়িত হয়ে চলে যায়, হাইড্রোজেনটা থেকে গেল, অর্থাৎ এই যে CH3 H2 প্লাস নাইট্রোজেন। এই যে কার্বনিল মূলক ছিল এটা মিথিলিন মূলক হলো, দুই ধাপে বিক্রিয়াটা হবে, যে প্রথমে হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে হাইড্রাজোন তৈরি করবে,
তারপরে এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলেই মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই এগুলো অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া হবে, অবশ্যই আমরা অ্যালকেন প্রস্তুতি বিক্রিয়া অবশ্যই এগুলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, উলফ ক্রিস্টার অবশ্যই অ্যালকেন প্রস্তুতি। তোমরা হয়তো বলবা তাহলে অ্যালকেন প্রস্তুতির সময় এগুলো করারনি কেন? তখন করালে তো এগুলো বুঝতেই পারতাম না ভাই, কারণ তখন তো তোমাদের কার্বনিল যৌগ এগুলো সম্পর্কে তো ভালো ধারণায় নাই। ওকে, এগুলো অবশ্যই সব অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। সবাই ক্লিয়ার কি? হ্যাঁ, মেজাবিন সরকার লিখেছ ক্লিয়ার, অঙ্কুর পাল লিখেছ ক্লিয়ার। ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এটা কার্বনের উপর মিথিলিনমূলক হয়ে যাচ্ছে, বা এই জন্য এটাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, CH3 হবে কেন ভাই? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, থ্যাংক ইউ। কে লিখেছো এটা? তুবা, থ্যাংক ইউ ভাইয়া, আমি ভুল করে লিখেছি, এটা CH3 তো হবে না, এটা 8 হবে, মানে ইথেন হবে আর কি। CH3 এটা ইথেন হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসিফ ইকবাল, থ্যাংক ইউ ভাই। ইথেন এবার ঠিক আছে? এবার ঠিক আছে কিনা বলো? এবার ঠিক আছে? এবার ঠিক করে দিচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ, তোমার সবাই বুঝতে পেরেছো, আমি আসলে অজান্তে ভুলটা হয়ে গেছে, ওখানে CH3 হবে না আসলে। হ্যাঁ সাদিয়া লিখছো, বুঝেছি, কিন্তু মনে রাখা একটু কষ্টের, স্বাভাবিক তো ভাইয়া, একটু কষ্ট করে তো মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করবা তাহলে দেখবা মনে থাকবে আর কি। ওকে, আরেকটা বিক্রিয়া আমি করাচ্ছি তোমাদের, অ্যালকানোইল হ্যালাইড। অ্যালকানোইল হ্যালাইড, এই যে দেখো আর CuCl, এই অ্যালকানোইল হ্যালাইডকে যদি আমরা বিজারিত করি কি দ্বারা জানো? প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট। তোমাদের মনে আছে এটা আমরা দেখেছিলাম ওই যে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতির সময় লিন্ডলার বিকারক, এটার আরো একটা নাম আছে রোজেন্ডমন্ড বিকারক। অর্থাৎ অ্যালকানোইল হ্যালাইডকে যদি আমরা প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট দ্বারা মানে হাইড্রোজেন সংযোগ করি, হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, তার উপস্থিতিতে প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট, তাহলে অ্যালকানোইল মূলকটা অ্যালডিহাইডে পরিণত হয়ে যায় প্লাস HCl। অর্থাৎ এই যে হাইড্রোজেন একটা যুক্ত হয়ে গেল আর একটা HCl মিলে HCl তৈরি হলো। এই বিক্রিয়ার নাম হলো রোজেন্ডমন্ড বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া রোজেন্ডমন্ড বিজারণ বিক্রিয়া। রোজেন্ডমন্ড বিজারণ বিক্রিয়া, রোজেন্ডমন্ড বিজারণ বিক্রিয়া। অ্যালকানোইল হ্যালাইডকে যদি আমরা অ্যালকানোইল বা ফিনাইল দিলেও সমস্যা নাই, এটাও হবে দেখো C6H5CuCl, আমরা বিজারিত করলাম প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট। তোমাদেরকে মনে আছে আমি যখন অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি দেখাইছিলাম যে হাইড্রোজেন দ্বারা বিক্রিয়ার সময় শুধু প্যালাডিয়াম দিলেই তো হতো, সাথে আবার বেরিয়াম সালফেট দেওয়ার কি দরকার? আগে উৎপাদটা লিখি তারপর বলছি কি দরকার। তাহলে C6H5 এইটুকু হয়ে যাবে CHO প্লাস HCl। আসলে ভাইয়া যদি আমরা এখানে বেরিয়াম সালফেট ব্যবহার না করতাম তাহলে অ্যালডিহাইডটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতো, মানে বিজারণ বিক্রিয়ার দ্বারা অ্যালকোহল তৈরি করে ফেলতো। তাহলে বিক্রিয়াটা যেন এই জায়গাতেই থেমে যায়, তাই আমরা বেরিয়াম সালফেট ব্যবহার করেছি। মনে আছে বেরিয়াম সালফেট হলো একটা প্রভাবক বিষ, বেরিয়াম সালফেট হলো একটা প্রভাবক বিষ, অর্থাৎ বিক্রিয়াটা প্রথম ধাপে সে থামাই দিবে, পরে আবার হাইড্রোজেন সংযোগ হতে পারবে না। এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেন্ডমন্ড বিজারণ বিক্রিয়া। হাসিব রহমান, স্যার আজকে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। না ভাই বেশি না, আজকে জাস্ট আগের বিক্রিয়াগুলো মনে করে দিচ্ছি তো তাই মনে হচ্ছে আজকে খুব কম পড়াবো বলেছি, একটু পরে শেষ করে দেবো। ফাইন রেজা, আজকে ভাইয়ের মুড ভালো আছে, আজকে মুড ভালো নেই ভাইয়া, আজকে সত্যি মুড ভালো নাই, তোমাদের ভিডিওগুলো ক্লাস ডিলিট হয়ে যাচ্ছে। তো যাক ক্লিয়ার এটা। তাহলে আমরা অ্যালকানোয়েল বা ফিনাইল হ্যালাইডকে যদি আমরা প্যালাডিয়াম তো বেরিয়াম সালফেট দ্বারা বিজারিত করি তাহলে অ্যালডিহাইডে পরিণত হয়, এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেন্ডমন্ড বিজারণ বিক্রিয়া। তবে আমরা শুধু প্যালাডিয়াম দিলেই পারতাম, বেরিয়াম সালফেটটা ব্যবহার করা এই জন্য যে বিক্রিয়াটা যেন এই জায়গায় থেমে যায়, না হলে অ্যালডিহাইডটা আবার হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হতো। ক্লিয়ার? তাহলে ভাইয়া মোটামুটি এই পর্যন্তই, অর্থাৎ এই পর্যন্তই আমাদের কার্বনিল যৌগের মোটামুটি তোমরা পড়বা। ঠিক আছে, এই 235 পেজ
পেজ নাম্বার 235 কোশ্চিন নম্বর হচ্ছে পেজ নাম্বার 235 কোশ্চিন নাম্বার হচ্ছে 152 হ্যাঁ এই পেজ নাম্বার 235 এর 152 নাম্বার প্রশ্ন পর্যন্ত ঠিক আছে এই পর্যন্তই তোমাদের কার্বনিল যৌগ আমি আপাতত পড়ালাম আমরা আগামী পর্বে শুরু করব কার্বক্সিলিক অ্যাসিড জৈব অ্যাসিড এবং তার জাতক সমূহ জৈব অ্যাসিড এবং তার জাতক সমূহ জৈব অ্যাসিড এবং তার জাতক সমূহ এই টপিকসটা নতুন টপিকস আবার আমরা অবশ্য অর্গানিকে প্রায় শেষের দিকে চলে এসেছে অসুবিধা নাই তাহলে আগামী ক্লাসে আমরা জৈব অ্যাসিড এবং তার জাতক টপিক দিয়ে শুরু করব ওকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করো লাইভ ক্লাস করতে যেহেতু অ্যাপসের প্রবলেম বলো আর যারই প্রবলেম বলো না কেন যদি ক্লাসগুলো হারিয়ে যায় তুমি দেখতে না পাও সব কিছুতেই তুমি ক্ষতিগ্রস্ত হবা ভাই এই জন্য চেষ্টা করো ক্লাসগুলো লাইভ করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম